আর এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপা প্যাটেলকে ছোট করা হয় না, তো প্লিজ এটাকে সিরিয়াসলি নিও না। আর গাইস, আমার গলার ভাঁজটা খুব খারাপ অবস্থা, তো এটা যদি কেন শুনতে খারাপ লাগে মানিয়ে নিও, ওকে? তো চলো শুরু করা যাক। দুটি কারণে তাড়াহুড়া করে বেরিয়ে গেছিল। এক, তার ফোবিয়ার কারণ, আর দ্বিতীয়ত সে জাঙ্কুকের সামনে এক মুহূর্ত দাঁড়াতে পারতো না, তাহলে সে নিজের সংযম হারাতো। তাড়াতাড়ি করে বাড়িতে এলো। জিমিন দরজার আওয়াজ পেতেই তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল। জেহব কোথায়? কি হয়েছে, রাগ করছো কেন? তুমিও কি এর সাথে যুক্ত ছিলে? হোয়াট? কিসের সাথে? জেহব কোথায়? সে তো তোমার সাথেই গেছিল। তেউংশি, তুমি চলে এসেছো? তারা দুজনে অবাক হয়ে জেহবের দিকে তাকালো, যে এইমাত্র দরজা দিয়ে প্রবেশ করলো। তাকে দেখে অবাক হলো। তুমি মলে ছিলে না? এমন বিহেভ কেন করছো যেন তুমি কিছুই জানো না? হোয়াট? কি? আমি জানি জেহব, তুমি সবটা জানতে। তুমি ইচ্ছা করে আমাকে ওখানে পাঠিয়েছিলে জাঙ্কুকের সাথে দেখা করার জন্য, তাই না? আমি তোমাকে বন্ধু হিসেবে মনে করি, তার মানে এই নয় যে তুমি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করো। এই কথাটা জেহবের প্রচন্ড খারাপ লাগে। আমি না জানি না জেহব তুমি কি হিসাবে কাজটা করলে, কিন্তু তুমি কি জানো যার সাহায্য তুমি করতে গিয়েছিলে সে আমায় কতটা কষ্ট দিয়েছে? তার অনুরোধ রাখার আগে তুমি আমার অনুভূতির কথা একবারও ভাবলে না। কেন বলো তো সবাই আমার অনুভূতি নিয়ে খেলতে এত পছন্দ করো? জেহব ছলছল চোখে বলে, আমি জানি তেয়ংশী, আমি নিজাকে একজন সহকারী। আমি আপনার জীবনে, মানে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চাইনি। আসলে তোমাকে দুঃখ পেতে দেখে আমি তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তোমাকে দেখেছি তুমি তাকে ছাড়া কতটা দুঃখী তায়ংশী। আসলে আমি ভুলে গেছিলাম এমন কিছু করার অধিকার আমার নেই। তবুও যদি কখনো বন্ধু হিসেবে আমার কোনো প্রয়োজন পড়ে আমাকে ডাকবে, আমি নিশ্চয়ই আসবো। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আর তোমার অনুভূতি নিয়ে খেলা করা তো একেবারেই নয়। এমন একটা জঘন্য কাজ করার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী, আমি দুঃখিত। আমি এখন যেতে চাই। সে তার চোখের জলটা মুছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার দিকে অসহায়ভাবে তাকিয়ে সোফায় বসে পড়ল। জিমিন ধীরে ধীরে তার পাশে বসলো। তুমি কি মনে করো না এটা তার উপর একটু কঠোর ছিল? আই সরি জিমিন। তুমি কি জানো সেখানে কি হয়েছিল? আমার মাথাটা গরম হয়ে গেছিল। আমি তাকে এভাবে বলতে চাইনি। তারপরে ওখানকার ঘটনা সবটা জিমিনকে বলে। তুমি জানো জিমিন, যদিও আমি তখন অসুস্থ ছিলাম, কিন্তু আমি তার গন্ধ পাচ্ছিলাম। আমি তার শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছিলাম। তার হৃদস্পন্দন, সে যেভাবে আমাকে ধরে রেখেছিল, সবকিছু আমাকে সেই অতীত দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল, যেটা আমার হৃদয়কে আরো বেশি আঘাত করেছে। আমি আমি তার আলিঙ্গন ছেড়ে দিতে চাইনি। সেই অন্ধকার ঘরে সে আমাকে নিরাপদ বোধ করেছিল, কিন্তু আমি এখনো ভুলতে পারি না সে যেটা করেছিল। ওই সময় আমার ফোবিয়ার থেকেও সেই কষ্টটা আরো বেশি কষ্ট দিচ্ছিল। সে কিভাবে এত সহজে বলে যে আমি সবটা মেনে নিতে পারি? আমি পারবো না জিমিন, আমি এত সহজে তাকে মেনে নিতে পারবো না। সে আমাকে যা যা মিথ্যা বলেছিল সেই সময় আমার কাছে সবটা সত্যি লেগেছিল, যতক্ষণ না আমি নিজের চোখে সবটা দেখেছি, সবটা অনুভব করেছি। সে আমাকে উত্ত্যক্ত করুক, আমাকে উপহাস করুক, কিন্তু আমি ভেবেছিলাম সে আমার সাথে কখনো মিথ্যাচার করবে না। কিন্তু সে সে মেয়েটির সাথে হেঁটেছিল হাত ধরে। সে কিভাবে বলতে পারে সে একই জিনিস চায় যেটা আমি চাই? কিভাবে বলতে পারে আমরা একই পৃষ্ঠায় আছি? আমি যে এখনো তাকে বিশ্বাস করতে পারছি না। আমি যে এখনো বুঝতে পারছি না সে কি আমাকে নিয়ে টিজ করছে না প্রকৃতি আমাকে ভালোবাসছে। তের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। কিন্তু এভাবে যদি তার মিথ্যাগুলো আমি স্বীকার করতে চাই না, তাহলে সবসময় আমি এখানে বসে কাঁদতেই থাকবো, আর তুমি আমাকে এভাবেই সান্ত্বনা দিয়েই যাবে। তাকে পুরোপুরি কাটিয়ে ওঠার সময় এসে গেছে জিমিন। জাংকুক আজ প্রচন্ড পরিমাণে উত্তেজিত আর নার্ভাস। পার্কসিও জুনের সাথে তের নতুন নাটক আর প্রচারিত হবে, আর কাস্টের সাথে একটি লাইভ আর সাক্ষাৎকারও হবে। তেয়ংকে খুশি করার অনেক চেষ্টা জাংকুক করেছে। তাকে ক্ষমা প্রার্থী হয়ে চিঠি পাঠানো থেকে শুরু করে সুন্দর উপহার পাঠানো, তার সাথে দেখা করার চেষ্টা, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। তবুও জাংকুক এখনো তার আশা নষ্ট করেনি। শেষবার তাদের দেখা হয়েছিল যখন সেই বিপর্যয়ের তারিখটা ঘটেছিল, আর তারপর থেকে জাংকুক রান্নার জন্য ক্লাসও নিচ্ছে। এমন সময় তার প্রাক্তন বান্ধবী লিসা তার কাছে ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু সে একমাত্র তায়েংয়ের প্রেমে পড়েছে। সে অন্য কারোর দিকে আর তাকাতেও পারবে না। জাংকুক একটু হেসে বলল, আপনি জাংকুককে পরিবর্তন করেছেন, জাংকুক আপনাকে পরিবর্তন করতে পারেনি।
এই জাংকুক এখন শুধু হাসতে পারে, ভালোবাসতে পারে। কিছুক্ষণ পর জাংকুক টিভিটা চালিয়ে এক কাপ দুধ নিয়ে সোফায় বসলো। এই মুহূর্তে তেয়ংকে দেখা যাচ্ছে, তার উপর ক্যামেরার ফোকাস। জাংকুকের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগলো। স্টাইল করা চুলের সাথে একটা সবুজ রঙের স্যুট পরা অসম্ভব সুন্দর লাগছে তাকে। পার্ক সিওজুনের সাথে সে বসে আছে, সে কতটা খুশি তাকে দেখেই বোঝা যাচ্ছে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেললো। লাইভ শুরু হলো। মিডিয়া তাকে প্রশ্ন করতে শুরু করলো। জাংকুকের চোখ আটকে আছে তের কথাগুলোর দিকে। আমি আর পার্ক সিওজিন সবসময় খুব ভালো বন্ধু ছিলাম, আর যখন আমার প্রয়োজন হয় তখন সে সবসময় আমার পাশে থাকে। বলতে গেলে শুরু থেকেই আমাদের সবসময় একটা বিশেষ ভালো বন্ধন ছিল। তার সাথে শুটিং করতে করতে আমি বুঝতে পেরেছিলাম যে তার জন্য আমি আরো বেশি কিছু অনুভব করছি। যেদিন আমি তাকে প্রস্তাবটি দিয়েছিলাম সেদিন ছিল আমার সব থেকে একটা বিশেষ দিন। আপনাদের জানিয়ে রাখি, আমি আর সিওজুন একটা সম্পর্কের মধ্যে আছি বলে তেয়ং একটু হাসলো। সবাই খুব অবাক হলো। আবার সাথে সাথেই কিছু লোক হাততালি দিয়ে উঠলো, নোট লিখতে শুরু করলো। মিস্টার কিম, আপনি সত্যি বলছেন? সবার প্রশ্নে জর্জরিত হলো তে। একজন রিপোর্টার বলল, আমরা দেখেছি যে আপনি মিস্টার জিয়নের সাথে অনেক ঘনিষ্ঠ ছিলেন। এটা প্রচারিতও হয়েছিল যে আপনার বন্ধুত্বের বেশি কিছু। লোকেরা এমনকি জাংকুক আর আপনাকে নিয়ে তো শিপিংও শুরু করে দিয়েছিল। আর এমনও খবর আছে আপনার বাড়িতে জাংকুক এসেও ছিল। আপনারা দুজনে কি সম্পর্কের মধ্যে ছিলেন? প্রশ্নটা শুনে তে দাঁত চেপে তার দিকে তাকালো। আমি আর জাংকুক কাছাকাছি ছিলাম, তার মানে এই নয় যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে হবে। আমরা শুধু ভালো বন্ধু আর কিচ্ছু নই। এদিকে সোফায় বসে থাকা মানুষটার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেছে। তের কথাগুলো তার কানে বাজছে। জাংকুক একটু উপহাস করলো। উপরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস পড়লো। তার চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। সে চোখটা বন্ধ করে নিল। কখনো তার চোখ দিয়ে এভাবে জল পড়েনি। সে ভেবেছিল হয়তো তেয়ং কোনো না কোনো দিন ঠিক তাকে ক্ষমা করে দেবে, কিন্তু সেই তেয়ং এর মুখ থেকে যখন এই শব্দগুলো সে শুনছে, সত্যি সে অনেক দুর্বল হয়ে পড়েছে। সে তাড়াতাড়ি চোখ মুছে জ্যাকেটা চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে তেয়ং এর বাড়ির উদ্দেশ্যে। আমি এটা কখনো বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমি জানি তুমি মিথ্যে বলছো। তেয়ং ৮ ঘন্টা আগেই বাড়িতে পৌঁছে গেছে। জাংকুক এসে একটানা বেল বাজাতেই লাগলো, যতক্ষণ না দরজাটা খুললো। দরজাটা খুলে সামনে পার্ক সিওজুনকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে গেল, একটু রেগেও গেল। সে তার কলারটা ধরে একটা ঘুষি মারতে চেয়েছিল, কিন্তু সেটা করতে পারবে না। তেয়ং কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই বলে পার্ক সিওজুনকে ঠেলে ভেতরে চলে গেল। সে দেখতে পেল তেয়ং জিমিনের সাথে বসে আছে। তে জাংকুককে দেখে তার দিকে তাকালো, সাথে সাথে তার চোখটা বড় হয়ে গেল। জাংকুক, তুমি এখানে কি করছো? আর সবার আগে তোমাকে এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে? এটা কি সত্যিতে? আমি ইন্টারভিউটা দেখেছি। সে প্রচন্ডই রেগেছিল, কিন্তু যখনই তের কাছাকাছি সে এসেছে তার সব রাগ যেন জলে ধুয়ে গেছে। জাংকুকের মুখ থেকে তেয়াং তার দৃষ্টিটা সরিয়ে নেওয়ার আগে দুজনেই কিছুক্ষণ নীরব ছিল। হ্যাঁ, এটা সত্যি। আমি এটা বিশ্বাস করি না। এটা কিছুতেই সত্যি হতে পারে না। তুমি বিশ্বাস করো আর না করো, কিন্তু এটাই সত্যি। তাহলে আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা কি? আমাদের মধ্যে যেটা ছিল সবটাই নকল ছিল। তেয়ং, সেটা কখনোই নকল ছিল না। আমি জানি আমার উদ্দেশ্য প্রথমে ভুল ছিল, কিন্তু সেই অনুভূতি, সেই হাসি, সেই সময় যেটা আমরা একসাথে কাটিয়েছি, সেগুলো কোনো কিছুই নকল ছিল না। যদি সেগুলো নকলই হতো তাহলে আমি কি এখানে তোমার কাছে ক্ষমা চাইতে আসতাম, ক্ষমা পাওয়ার চেষ্টা করতাম? তুমি আমাকে প্রতিদিন ফিরিয়ে দেওয়ার পরও তোমার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে থাকতাম এটা আশা করে যে তুমি একদিন আমাকে ক্ষমা করে দেবে? আমি নিজেকে ফিরিয়ে আনতে পারি না। আমি বারবার তোমাকে বিশ্বাস করাতে চাই। তুমি প্রতিদিন আমার দরজায় অপেক্ষা করেছো, আশা করেছো যে আমি তোমাকে একদিন ক্ষমা করে দেব, কিন্তু আমি আমার রুমে কেঁদেছি এটা মনে করে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে এসেছিলে, যখন আমি পরিকল্পনা করেছিলাম তোমাকে প্রপোজ করার। কথাটা বলে তে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল যাতে তার চোখ থেকে জলটা না পড়ে। তুমি এখন এসো জাংকুকসি। তে এখন কথা বলার মুডে নেই। সিওজুন কথাটা বলল। তার গলাটা শুনে জাংকুকের প্রচন্ড রাগ উঠলো। সে একটা গভীর শ্বাস নিল, তারপর নিজেকে শান্ত করলো। তে তে পেছন ঘুরে তাকালো না। সে মাথা নিচু করে বেরিয়ে যাওয়ার আগে একটা দীর্ঘশ্বাস ফেললো। তে তাড়াতাড়ি দরজা বন্ধ করেই মেঝেতে ভেঙে পড়লো, ফুফিয়ে কেঁদে উঠলো। সিওজুন তের কাছাকাছি গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তার মানে তুমি আমার সাহায্য চাওয়ার আসল কারণ এটাই ছিল? এই প্রশ্নের উত্তর তের কাছে ছিল না। জাংকুক গাড়ির স্টিয়ারিং হুইলে মাথা রেখে কাঁদতে লাগলো। আমি জানি না তোমার বিশ্বাস ফিরে পেতে আমার আর কি করা উচিত তাই, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি ভয় পাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছি তোমাকে হারিয়ে ফেলার। সে কাঁদতে কাঁদতে কথাটা বলল। জাংকুকের কাজ করার ক্ষমতা যেন চলে যাচ্ছে দিনকে দিন। কোনো কাজই তার করতে ইচ্ছা করে না।
একটা বড় কোম্পানি থেকে মডেলের জন্য বিজ্ঞাপন করার জন্য তাকে বলেছিল, কিন্তু সে এটাতে একেবারেই আগ্রহী নয়, কিন্তু তাকে এটা করতেই হবে। জাংকুক, তুমি কি প্রস্তুত? হুম। হ্যাঁ, অবশেষে। জাংকুকের শরীর যেন গরম অনুভব করছে। ন্যান্সি তাড়াতাড়ি তার কাছে এসে তাকে একটা ঠান্ডা চা দিল। স্যার, কোনো সমস্যা হচ্ছে? না না, আজকে আমার কেমন যেন একটু শীত শীত করছে। তুমি কি চাও আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই? না না, তোমাকে নিতে হবে না। তোমরা বাড়ি যাও, সবাই পার্টি করছে, তুমিও জয়েন করো। আমি ঠিক বাড়িতে চলে যাব, জাংকুক বলল। ন্যান্সি একটু লজ্জা পেল। কিন্তু এভাবে তুমি কিভাবে বাড়িতে যাবে? চিন্তা করো না, আমি ঠিক চলে যাব, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, বলে ন্যান্সি চলে গেল। আহ, আমার এখন একটা সিগারেট দরকার। জাংকুক তার চুলটা এলোমেলো করে দিল যখন তার গাড়ির ভিতরে বসে সে বাড়ি যাওয়ার কথা প্ল্যান করছিল। আহ, আমি তো ধূমপান করা ছেড়ে দিয়েছি, তাই আমি এটা একদম পছন্দ করে না। জাংকুক গাড়ি স্টার্ট করলো। সে নিজের বাড়ির দিকে গেল না, বিয়ের বাড়ির দিকে এলো। সে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। বেলটা বাজাতেই যাচ্ছিল, কিন্তু নিজেকে থামিয়ে দিল। হাতটা মুঠো করে একটা দীর্ঘশ্বাস ফেললো। সিঁড়িতে বসলো, তার মাথা রেলিং এ ঠেকিয়ে বৃষ্টির মধ্যে তার গাড়িটা সে দেখতে লাগলো। আমি একটু ঘুমাতে চাই, আমি বড্ড ক্লান্ত, বলে সে চোখটা বুঝলো। কিছুক্ষণের মধ্যে সবকিছু যেন ঝাপসা হয়ে এলো। জিমিন, আমি সিওজনের সাথে দেখা করতে যাচ্ছি, সে চিৎকার করে হাতের ঘড়িটা পড়তে পড়তে বলল। জিমিন বসার ঘর থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কি কিছু চাও, আইসক্রিম বা কিছু? হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, বলে তে দরজা খুলে বের হলো। দরজাটা বন্ধ করে পাশে ঘুরতেই একটা মূর্তি দেখে চমকে গেল। ফর্দা! জাংকুক! জাংকুক এখানে কি করছে? তুমি আবার এসেছো? আমি তোমাকে এখানে আসতে বারণ করেছি, তুমি কি শুনতে পারো না একবারে? সে ভ্রু কাঁচকালো, কারণ সে লক্ষ্য করলো ব্যক্তিটি নড়ছে না। তাই একটু সন্দেহ হলো। সে তাড়াতাড়ি এগিয়ে গেল, জাংকুককে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু দেখলো জাংকুক থপ করে নিচে পড়ে গেল। জাংকুক! ও মাই গড! সে তাড়াতাড়ি করে তাকে বসালো, নিজের কোলের ওপর তার মাথাটা রাখলো। তুমি ঠিক আছো? জাংকুকের কোনো সাড়া সে পেল না, কারণ জাংকুক এর মুহূর্তে অজ্ঞান হয়ে গিয়েছে। ও মাই গড, ওর মাথাটা তো জ্বলছে। তে তার কপাল ছুঁয়ে দেখলো জাংকুকের প্রচন্ড জ্বর। তে এদিক ওদিক তাকালো, কাউকে পাওয়া গেল না। মানে জাংকুক এখানে একাই এসেছে। আমি কি জিমিনের কাছে সাহায্য চাইবো? না না। সে জাংকুকের দিকে তাকালো। বরং ওকে আগে বাড়িতে নিয়ে যাই, তারপর দেখা যাক কি করব, তে বলল। জাংকুকের ভারী হাত তার কাঁধের ওপর রাখার চেষ্টা করলো, তারপর সে উঠে দাঁড়ালো। উফ, বাবারে বাবা, তুমি কি ভারী, সে ঝাঁঝালো কণ্ঠে বলল। তারপর তাকে গাড়ির দিকে নিয়ে গেল। তাকে যাত্রীর আসনে বসিয়ে নিজে চালকের আসনে বসলো। সে জাংকুকের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর জাংকুকের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সে জাংকুকের বাড়ির ঠিকানা তো জানতো, কিন্তু কখনো যায়নি। এই প্রথম সে এলো জাংকুকের বাড়িতে। সে ডোরবেল বাজাতেও কেউ উত্তর দিল না, তার মানে বাড়িতে কেউ নেই। সে নিজেই দরজাটা খুললো, জাংকুককে সোফার দিকে নিয়ে গেল। সোফাতে তাকে ফেলে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। ওঠার আগে কিছুক্ষণ জাংকুকের দিকে তাকালো। এখন আমার যাওয়া উচিত, বলে সে চলে যাওয়ার কথাই ভাবছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। জাংকুকের দিকে তাকালো। এভাবে তাকে রেখে সে কিভাবে যেতে পারে? সে তার কপালটা ঘষে তার কোটটা খুললো, তারপর ঘরের চারপাশে তাকিয়ে দেখতে লাগলো জাংকুকের ঘর কোনটা। সে খুঁজে খুঁজে বার করে তার জন্য একটা টি শার্ট আর একটা প্যান্ট বের করে নিয়ে এলো। জাংকুকের জামা কাপড়টা ভিজে গেছিল, তার এটা আগে চেঞ্জ করা উচিত। সে একটা টাওয়াল বের করে জাংকুককে ভালো করে মুছিয়ে দিল। জাংকুক এখনো অজ্ঞান। সে জাংকুকের শার্টের বোতাম খুলে সেটিকে সরিয়ে চোখ শক্ত করে বন্ধ করে নিল। তার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছিল, যেটা কি নাই খালি ঘরে স্পষ্ট শোনা যাচ্ছে। সে জানে না এই মুহূর্তে তার মনে ঠিক কি চলছে। সে শুধু জানে সে যদি জাংকুককে এই অবস্থায় ছেড়ে যায় সেটা অমানসিক কাজ হবে, তাই তার যত্ন নিতেই হবে, যেহেতু তার যত্ন নেওয়ার এখন কেউ নেই। এটা শুধুমাত্র মানবতার খাতিরে। সে তার জুতোটা নিল, তারপর তার প্যান্ট খুলতে লাগলো। প্যান্টটা খুলতে গিয়ে সে প্রচন্ড পরিমাণে ব্লাশ করছিল। সে সত্যিই চায় না এটা করতে, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। সে চোখ বন্ধ করে প্রায় অনেকক্ষণ সংগ্রাম করে তারপর তার প্যান্টটা পরিবর্তন করতে সক্ষম হলো। সে একটা গভীর শ্বাস নিল, তার হৃদয়কে শান্ত করার চেষ্টা করলো। তার আঙুলগুলো জ্বলছিল। জাংকুকের গা এতটাই গরম, জাংকুকের শরীরের প্রতিটা কাজ তার উপর যেন এফেক্ট করছে। সে জাংকুকের দিক থেকে চোখটা সরিয়ে নিল, তার মাথার পেছনে একটা বালিশ রাখলো। রান্নাঘরে গিয়ে বরফের জল নিয়ে এলো, তাতে টাওয়াল ডুবিয়ে জাংকুকের মাথাটা ধুয়ে দিতে লাগলো।
যদিও সে চেয়েছিল এই সময় জাঙ্কুকের দিকে সে তাকাবে না, কিন্তু এটা সে করতে পারেনি। সে জাঙ্কুকের গালের ওপর আঙুলটা ঘোরাতে থাকে, তার গালে দাগের রেখাগুলোকে চিহ্নিত করতে থাকে। জাঙ্কুকের মাথাটা তার কোলের ওপরে রাখে। আমি যদি তোমার এই মুখটা প্রতিদিন দেখতে পেতাম অনেক ভালো হতো। এটা আমাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন তুমি হোটেলে ঘুমোচ্ছিলে, আমাকে শক্ত করে ধরে রেখেছিলে। আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। আমার মুখে একটা সুন্দর হাসি ছিল। তে বিড় করে বলল, তার চোখ দিয়ে জল পড়ছিল। এদিকে সিওজুন তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে কিছুতেই জাঙ্কুকে ছেড়ে যেতে চায় না। এর জন্য হয়তো সিওজুন তার উপর রাগও করতে পারে, কিন্তু সেই বা কি করবে। সে একবার ভাবলো জিহবকে ফোন করে সবটা বলবে, কিন্তু তার কি মনে হবে সে সেটাও করলো না। আমি কি বোকা, তাই না? আমি তোমার জন্য কি না কি করছি। আমি এমন একটা বোকা যে তোমাকে দূরে ঠেলে দিয়ে তোমাকে উপেক্ষা করে চলে যেতে পারছি না, উল্টে তোমার যত্ন নিচ্ছি। বলে তেয়াং একটু হাসলো, তার চোখ থেকে একটু জল গড়িয়ে পড়লো। আমি আতঙ্কিত হচ্ছি জাঙ্কুক, তোমার এত কাছে থাকায়। আমি যত বেশি তোমার সাথে থাকতে চাই তত বেশি আঘাত পাওয়ার ভয় পাই। তোমাকে ভোলার চেষ্টা করতে আমি এত কিছু করছি, জানো? আমি এত আইসক্রিম খেয়েছি যে আমার 2 কেজি ওজনই বেড়ে গেছে। আমি অজ্ঞান না হওয়া পর্যন্ত কান্না করেছি, তোমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, চাল প্রেমিকও বানিয়ে। আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না, তাই দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। সে তার চোখের জলটা মুছতে মুছতে বলল, মনে হচ্ছে কাল সকালের আগে কেউ বাড়িতে ফিরবে না। ওনাকে এভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। বলে তে একটা দীর্ঘশ্বাস ফেলে তার জুতো মোজাটা খুলে টেবিলের ওপর মাথা রাখলো। তারপর জাঙ্কুকের পাশে সোফায় মাথা রেখে শুয়ে পড়ল। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তাহলেই আমি চলে যেতে পারি। সকলেই ঘুমিয়ে পড়ল। আমি অনেক ক্লান্ত, সারা রাত পার্টি করেছি কালকে। বলে দরজা খুলতেই ন্যান্সি চমকে উঠল। তার হাত থেকে ব্যাগ আর চাবিটা পড়ে গেল। সে তাড়াতাড়ি মুখে হাত দিল। তাইয়ং জাঙ্কুকের কপালে একটা ভেজা তাওয়াল রাখছিল। তে তার দিকেই তাকালো। তার চোখের নিচে কালি পড়েছে, দেখে বোঝা যাচ্ছে ভালো ঘুম হয়নি। ওহ থ্যাংক গড তুমি এখানে চলে এসেছো। ওর জ্বর চলে গেছে, কিন্তু তা ভালোভাবে যত্ন নিও। আমি এখন চললাম। আর হ্যাঁ, আমার একটা উপকার করতে পারো? আমাকে কি বাড়িতে দিয়ে আসতে পারো? আমি তো আসলে ওর গাড়িতে করেই এসেছিলাম। ন্যান্সি কি বলবে কিছুই বুঝতে পারছে না। হ্যাঁ নিশ্চয়ই। তার মনে এখন অনেক কিছু চলছে। মিস্টার জিওনের জ্বর এসেছিল, তার মানে কিম তেয়ং সারা রাত এখানেই ছিল। এসব ভাবতে ভাবতে এসে তেকে নিয়ে তের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। খুব তাড়াতাড়ি তারা বাড়িতে পৌঁছে গেল। তে নামার আগে ন্যান্সির দিকে তাকালো। ন্যান্সি প্লিজ দয়া করে জাঙ্কুকে কিছু বলবেন না। আমি আশা করব আপনি আমার জন্য এটুকু করতেই পারেন। যেটা দেখেছেন সেটা ভুলে যান। আর হ্যাঁ, থ্যাঙ্কস আমাকে ড্রপ করার জন্য। তে মাথা নিচু করে চলে গেল। ন্যান্সি আগের থেকে আরো বেশি বিভ্রান্ত হয়ে গেল। তে দরজাটা খুলতেই চেয়েছিল সোজা গিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়বে। তার এখন ঘুমের প্রচন্ড পরিমাণে দরকার, কিন্তু সে সামনে দেখতে পেল জিমিন রেগে তার দিকে তেড়ে আসছে। কোথায় ছিলে তুমি, মিস্টার কিম তেয়ং? এদিকে জাঙ্কুক সকালবেলা অনেক কষ্ট করে মাথাটা তুললো। সোফায় মাথাটা চেপে ধরে বসে রইল। কিছুক্ষণ পর ন্যান্সি এক গ্লাস জল নিয়ে ঘরে ঢুকলো। স্যার, আপনি কি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছি, কিন্তু আমি বাড়িতে ফিরলাম কি করে? সে যতটা মনে করতে পারছে, সে তেয়ংয়ের বাড়ির বাইরে বসেছিল, তেয়ংয়ের জন্য অপেক্ষা করছিল। সে ভেতরে যেতে পারেনি। সে ন্যান্সির দিকে তাকালো। ন্যান্সি, আমি এখানে কিভাবে এলাম? আমি 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 জানতে পেরেছিলাম যে আপনি মিস্টার কিমের বাড়িতে গিয়েছিলেন। জেহব আমাকে বলেছিল, তাই আমি আপনাকে নিয়ে এসেছি। ও আচ্ছা, আমার জ্বর চলে গেছে। তুমি কি সারা রাত আমার যত্ন নিয়েছিলে? ইয়া, আমি ছাড়া আর কে নেবে? ও আচ্ছা, আজকে আমার কি কাজ আছে? আজকে আপনি রেস্ট নেবেন, তবে আপনার জন্য একটা গুড নিউজ আছে। কেএমএতে এবার উইলডেস ডিম 3খানা পুরস্কার পাচ্ছে, সেরা চলচ্চিত্র, সেরা দম্পতি আর সেরা সাউন্ড ট্র্যাকের জন্য। জাঙ্কুকের মুখ থেকে জলটা বেরিয়ে গেল। ফোরটা, তার মানে মিস্টার জিয়ন, তুমি কোথায় ছিলে? সেরম কোথাও না। সিওজন কি কিছু বলেছে? তে জিমিনের প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। জিমিন তার থেকে কথা বার করার কৌশল জানতো। গতকাল সিওজন আমাকে 10টা ফোন করেছিল যে আপনি বাড়িতে আছেন কি না। আমি তাকে বলেছিলাম আপনি রাত 9টাতেই বেরিয়ে গেছেন। তারপর সে জানিয়েছে যে আপনি সেখানে পৌঁছাননি। আমরা আপনাকে ফোন করার চেষ্টাও করেছি। ফোনটা চেক করোনি কেন? বলে তের কাছ থেকে তার ফোনটা কেড়ে নিল। জিমিন দেখলো 30টা কল, সিওজনের তার মধ্যে 23টা। জিমিনও করেছে কিছু কল। সে ফোনের স্ক্রিনটা তের মুখের দিকে চালালো।
কল ব্যাক করা তো দূরের কথা, একটা টেক্সট করেও তুমি জানাতে পারোনি। এমন কি কাজে তুমি আটকে গিয়েছিলে? দেখো, আমার ধৈর্য হারিয়ে যাওয়ার আগে সবটা খুলে বলো কিন্তু। তে একটা দীর্ঘশ্বাস ফেললো। আমি জাংকুকের বাড়িতে গিয়েছিলাম। কথাটা শুনে জিমিন অবাক হয়ে তাকালো। কি? আবার বলো। আমি জাংকুকের সাথে ছিলাম। আসলে আমি তাকে আমাদের বাড়ির দরজায় শুয়ে থাকতে দেখেছিলাম। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখলাম তার প্রচন্ড জ্বর, অজ্ঞান হয়ে গেছে। আমার কোনো উপায় ছিল না তাকে বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া। আমি গিয়ে দেখলাম বাড়িটা খালি, সেখানে তার সেবা করার মানুষও নেই। মানবতার খাতিরে আমি তার যত্ন নিয়েছিলাম, দ্যাটস ইট। আমি তাকে ছেড়ে আসতে পারিনি। তুমি যদি আমার জায়গায় থাকতে, তুমি কি পারতে ফিরে আসতে? তুমি কি বুঝতে পারছো না তে তুমি এভাবে নিজের ক্ষতি করছো? প্লিজ জিমিন, আমি কোনো কষ্ট পাইনি। একটা মানুষ জ্বরে কাঁপছে, তাকে আমি একা রেখে চলে আসবো? তুমি আমার জায়গায় থাকলে তুমি কি করতে? তোমার জায়গায় আমি থাকলে তার সহকারী বা পারিবারিক ডাক্তারকে কল করতাম, তার পরিবারের কাউকে খবর দেওয়ার চেষ্টা করতাম। এটা কি আমার মানবতার বাইরে হতো? তুমি সারা রাত জেগে কেন তুমি দেখাশোনা করবে তার? আমাদের কলটাকে উপেক্ষা করবে, সবকিছু ভুলে যাবে? আমাকে তোমার বোকা মনে হয় তাই যে তোমার চোখের জলটা আমি দেখতে পাচ্ছি না, আর তুমি বলছো তুমি কষ্ট পাওনি? এর কাছে কোনো উত্তর ছিল না। জিমিন একটা দীর্ঘশ্বাস ফেললো, পথ থেকে সরে গেল, যাতে তে ভেতরে ঢুকতে পারে। তোমাকে আমি আর কোনো প্রশ্ন করবো না তে, যা হয়েছে সেটা হয়ে গেছে। কিন্তু গতকালের জন্য অন্তত সিওজনের কাছে ক্ষমা চেয়ে নেবে। আর হ্যাঁ, কেএম এর মনোনয়ন তুমি মিস করেছো। সেখানে 3টে পুরস্কার পুলিশ টিম পাচ্ছে। সেখানে তোমাকে জিয়ন জাংকুকের সাথেই যেতে হবে। তে প্রচন্ড ক্লান্ত। যেটা বলতে চাইছে সেটা সে বুঝতে পেরেছে, অবাকও হয়েছে, কিন্তু সে এখন সাড়া দিতে পারছে না। সে আয়নার দিকে একবার তাকালো, তারপর আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। আজ তাদের মনোনয়ন। তোমায় খুব সুন্দর লাগছে, প্লিজ কেটে কেটে মেকআপটা নষ্ট করো না কিন্তু। তুমি গেলে আমিও যাব ইয়ঙ্গির বাচ্চার সাথে দেখা করতে, তাই তুমি বাড়ি ফিরে একদম কাঁদবে না। ফ্রিজারে 2টো টবে বেলজিয়াম আইসক্রিম দিয়ে ভর্তি করেছি, আর তোমার জন্য কিছু সিনেমাও জোগাড় করে রেখেছি। তুমি যদি একা থাকতে বিরক্ত হও তাহলে সেগুলো দেখো। জিমিন তার দিকে তেয়ংকে ঘোরালো, তার কাঁধে হাত বুলিয়ে দিল। যাও, গিয়ে পুরস্কারটা নিয়ে আসো, আর তোমার এই বেস্টিটাকে গর্বিত করে দাও বলে সে হাসলো আর তেয়ংকে জড়িয়ে ধরলো। তাহলে আমি আসি বলে গাড়ির ভেতরে বসে হাত নাড়লো। সেখানে পৌঁছাতেই তেয়ং গাড়ি থেকে নামার সাথে সাথে হাজার হাজার ক্যামেরা ফ্ল্যাশ করলো তার উপর। তার চোখ ছলছল করছে। সে হাঁটতে শুরু করলো যতটা তার চোখটাকে ঢেকে রাখা যায়। মিডিয়ার বিভিন্ন রকম প্রশ্ন, তে কোনো কিছু উত্তর দিতে চাইছে না। হঠাৎ একটা প্রশ্নে তে দাঁড়িয়ে গেল। মিস্টার কিম তেয়ং, আপনি কি আগের মতন প্রিমিয়ারে এবারও পালিয়ে যাবেন? তে বেশ অবাক হলো এরকম একটা প্রশ্ন শুনে। এটার কি উত্তর দেবে সে জানে না। চুপ করো, নাকি তুমি চাও তোমার চাকরিটা কেড়ে নেবো? রেড কার্পেটের অপর প্রান্ত থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। সবাই সেদিকেই তাকালো। এটা অবশ্যই জাংকুক ছিল। সে তেয়ং এর দিকে হাঁটতে হাঁটতে কথাটা বলল। সে তের সামনে এসে একটু হাসলো। তেও জোর করে একটা হাসি দিল। তাদের এই দৃশ্যের হাজার হাজার ফটো ক্লিক করা হলো। এটা না করলেও পারতেন। মিডিয়ার লোকজনের সাথে অভদ্রভাবে কথা বলার জন্য আগামীকাল আপনাকে শিরোনামে থাকতে হবে। ওসব আমি পাত্তা দিই না। তোমার সাথেও খারাপ ব্যবহার করছিল। কথাটা শুনে তে হৃদয়টা একটু দোলা দিল। আমার আপনার সুরক্ষার কোনো দরকার নেই মিস্টার জিয়ন জাংকুক। এটা আমার সুরক্ষা নয়, এটা আমি আন্তরিকভাবে করেছি। এটাকে যত্ন নেওয়া বলে। আমার ওটারও দরকার নেই জাংকুক। জাংকুক কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু পরিচালক এসে কেটে দিল মাঝখানে। তারা দুজনেই তার সাথে ভেতরে চলে গেল। তারা দুজনেই একসাথে পুরস্কার গ্রহণ করলো মঞ্চে উঠে। দুজনের মনেই প্রচন্ড আনন্দ ছিল। এরপর আফটার পার্টির পালা। তাইও সেখানে যেতে চায়নি, কিন্তু সবাই জোর করে সেখানে নিয়ে যেতে সে যেতে বাধ্য হলো। সবাই ড্রিঙ্ক করছে। তে এক গ্লাস জল নিয়ে বসে আছে। তাকে এখনো কিছুক্ষণ জাংকুকের সাথে থাকতে হবে। তা এটা অনেক বিরক্তকর লাগছে। সে যত তাড়াতাড়ি সম্ভব জাংকুকের থেকে দূরে চলে যেতে পারে। হঠাৎ তের চোখ পড়ে জাংকুকের দিকে, যে কিনা আয়ুর সাথে আর তার বন্ধুদের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। এটাতে অনেক খারাপ লাগে, যেহেতু সে জানে আয়ু তার প্রাক্তন। হতে পারে সে এখন অন্য কারো প্রেমে আছে, তবুও তার সাথে একত্রে দেখে তার যেন ভালো লাগছে না। তার প্রচন্ড জেলাস ফিল হচ্ছিল। সে মনে মনে ভাবে, ফ্ল্যাটে মেয়েদের দল, সুন্দর ছেলে দেখলেই একদম গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে বলে টেবিলে থাকা গ্লাসটা নিয়ে ছটাপট খেয়ে নিল। সে খেয়ালও করেনি যে সেটাতে ড্রিঙ্ক ছিল, আর প্রচন্ড স্ট্রংও ছিল। সেটা খাওয়ার সাথে সাথেই তার মাথা ধরে যায়। ফরাক্কা। সে বুঝতে পারে সে কি খেয়ে ফেলেছে। সে তো ড্রিঙ্ক করতেই পারে না, একটু খেলেই তার নেশা হয়ে যায়, আর সে এক গ্লাস খেয়ে ফেলেছে। ইতিমধ্যে তার মাথা ঘোরাতে শুরু করেছে। জাংকু কথা বলতে বলতে তের দিকে তাকায়। সে দেখতে পেল তের হাতে হুইস্কির গ্লাস।
সে অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে তেয়ং এর দিকে তাকায়, কারণ সে তো জানে তেয়ং একদমই ড্রিঙ্ক করতে পারে না, আর একটু খেলেই মাতাল হয়ে যায়। তেয়ং এই মুহূর্তে বসে বসে একটা প্লেটের মধ্যে কেচাপ দিয়ে আঁকিবুকি করছে আর নিজে নিজেই হাসছে। এই দৃশ্য যদি আশেপাশের কেউ দেখে, এত বড় একজন অভিনেতা এরকম বাচ্চা স্বরূপ কাজ করছে, সকলে এটা নিয়ে হাসাহাসি করবে। জাংকুক একটু ভয় পেল, কালকে শিরোনামে এটাই থাকবে, পার্টিতে মাতাল হওয়া কিম তেইয়ং। জাংকুক তাড়াতাড়ি করে উঠে তের দিকে গেল আর তের হাতটা ধরলো। আই এম সরি, আমার মনে হচ্ছে মিস্টার কিম একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, আমি বরং তাকে তার গাড়িতে দিয়ে আসি। সবাই অবাক হয়ে যায়, তোমাকে এত ড্রিঙ্ক করতে কে বলেছে? জাংকুক তেকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় কথাটা বলল। সব দোষ তোমার ছিল। জাংকুকের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। তে জাংকুকের দিকে ঘুরে দাঁড়ালো, তার বুকের দিকে আঙুলটা ঠেকিয়ে তার চোখে চোখ বুলিয়ে বলল, সব দোষ তোমার, বুঝেছো মিস্টার জিয়ন জাংকুক? আমার দোষ? হুম। জাংকুক তেকে গাড়ির ভিতরে বসালো। জি হোক, ওনাকে নিরাপদে বাড়িতে নিয়ে যাও, আর পৌঁছে অবশ্যই আমাকে জানিও। জাংকুক তার দরজাটা বন্ধ করতেই যাচ্ছিল, তখনই তে তার কলার ধরে টানলো। জাংকুক অবাক সুরে কলারটা ছাড়াতে ছাড়াতে বলল, কি করছোটা কি তেয়ং? যেও আমাকে কোথাও নিয়ে যাবে না, যদি না এই লোকটাও আমার সাথে আসে। এই লোকটাই সব কিছুর জন্য দায়ী, তাই ওকেই আমাকে আজকে নিয়ে যেতে হবে বলে জাংকুকে টেনে গাড়ির ভেতর বসিয়ে দিল। বলছি স্যার, আপনিও চলুন, নাহলে ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। হোয়াট? তেইয়ং শোনো। তে জাংকুককে চেপে ধরলো আর যে হোক ড্রাইভ করা শুরু করলো, জাংকুকের থামানো পর্যন্ত অপেক্ষা না করে। সে তাকে তের বাড়িতে নিয়ে গেল। খুব তাড়াতাড়ি তারা তার বাড়িতে পৌঁছে গেল। জাংকুক একটু বিভ্রান্ত বোধ করছিল। সে গাড়ি থেকে তেকে নামিয়ে তার বাড়ির দিকে টেনে নিয়ে যায়। তে এক প্রকার লড়াই করছে। সে তের কোমর শক্ত করে চেপে ধরে রেখেছিল। তেইয়ং, আপনি যদি এমনটাই করতে থাকেন, আমার হৃদয় কিন্তু এটা নিতে সক্ষম হবে না। তে ওর দিকে তাকে ফ্যালফ্যাল করে হাসলো। জাংকুক বাড়ির ভেতরে গিয়ে জিমিনকে ডাকতে শুরু করলো, কিন্তু কোনো সাড়া পেল না। তেইয়ং, জিমিন কোথায়? জিমিন? ও তো ইয়ং এর সাথে দেখা করতে গেছে। আজকে ওদের ডেট আছে। সে আমার জন্য আইসক্রিম রেখে গেছে, আর আমার দেখার জন্য সিনেমাও রেখে গেছে বলে তে হাততালি দিতে লাগলো আর জাংকুকের দিকে তাকালো। তাহলে তোমার সাথে এখন আমার কি করা উচিত? তুমি এখানেই বসে থাকো, আমার জন্য জল নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, বসো, আমি নিয়ে আসছি বলে সে তেকে সোফায় বসিয়ে দিল। তে পাগলের মতো হেসেই চলেছে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে গেল। এক গ্লাস জল এনে তের সামনে ধরলো। জাংকুক, তুমি কি দয়া করে ওই আইসক্রিমের টব দুটো নিয়ে আসতে পারবে? আচ্ছা ঠিক আছে, আনছি। সে আইসক্রিমটা এনে টেবিলে রাখলো। তুমি এগুলো খাও, আমি আসছি। আর আমি জেহবকে বা জিমিনকে বলে যাচ্ছি, আর নিশ্চিত করে যাচ্ছি যে তারা যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসে আর তোমার যত্ন নেয়। সে চলে যেতেই যাচ্ছিল, তে তার কোটটা টেনে ধরে তাকে সোফায় বসিয়ে দিল। তেইয়ং, কি করছো তুমি? তে আইসক্রিমের টপ দুলো নিজের হাতে তুলে নিল। সে একটা জাংকুককে দিল। জাংকুক অবাক হয়ে তার দিকে তাকালো। তে আবার আইসক্রিমটা টেবিলে রেখে জাংকুকে কলার চেপে ধরলো। জিমিন আজকের জন্য অনেক কিছুর প্রস্তুতি নিয়েছে, আর তুমি সেটা নষ্ট করে দিতে চাও? তাহলে আমি কি করবো তে? তোমার আমার সাথে এখানে থাকা উচিত। কেননা আমরা একটা রুম ডেট করতে পারি। জাংকুক তো তের কথা শুনে অবাক হয়ে গেল। তে কি বলছোটা কি? জিমিন আমার জন্য খাবার বানিয়ে রেখে গেছে, আর সিনেমাও রেখে গেছে। আমরা একসাথে বসে সেই খাবারগুলো খেতে পারি, আইসক্রিম এনজয় করতে পারি, আর সিনেমাটাও দেখতে পারি। কি বলো তুমি? জাংকুক বুঝতে পারছে তে খেপে গেছে, কারণ সে মাতাল। সে জানে তে যখন মাতাল হয়, তখন সে তার মনের কথাটা সত্যি সত্যি প্রকাশ করে ফেলে। তার মনের ইচ্ছাগুলো সামনের মানুষটাকে জানাতে একবারও সে ভাবে না, কিন্তু তা বলে সে সেটা কখনোই করতে পারে না। সে তের সাথে কিছুতেই এটা করতে পারে না, যাতে তে আবার জ্ঞানে এসে তাকে ভুল বুঝতে পারে। সে কিছুতেই তের কাছে আর দোষী হতে পারবে না, কিন্তু এই অবস্থায় সে তেকে একা রেখে যেতেও পারবে না। সে তের দিকে তাকালো, যে ইতিমধ্যেই কোথা থেকে একটা কম্বল টেনে নিয়ে এসেছে, আর সে সেই কম্বলের নিচে জাংকুককে ঢোকানোর প্রস্তুতি করছে। তে, তুমি কি করছো? তে কোনো কথা বলো না, জাংকুকের কোটটা ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। তে প্লিজ এমন কিছু করো না। কিন্তু তে তো কোনো কথা শুনছেই না। এভাবে যদি তে করতে থাকে, তাহলে সে নিজেকে কিছুতেই সামলাতে পারবে না। সে আর কিছুতেই তের কাছে ঘৃণার পাত্র হতে চায় না। তে না হয় মাতাল, কিন্তু সে তো সুস্থ।
তে এক হাত দিয়ে জাংকুকের ঘাটটা টেনে নিজের বুকের ওপর রাখলো। জাংকুকের হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হতে লাগলো। তার মুখ ব্লাশ করছে। তেয়ং প্লিজ এমন কিছু করো না। জাংকুক কাঁদতে চাইছিল। এটা সত্যি অনেকটা প্রেমময় হতে পারত যদি তাদের সম্পর্কটা ঠিক জায়গায় থাকতো। ও, আমি এটা করব না, আমি এটা বন্ধ করব, এটা অনেক অস্বস্তিকর, তাই তো? বলে তে জাংকুকের ঘাটটা ছেড়ে দিল। জাংকুক অবাক হয়ে তার থেকে তাকালো। জাংকুক উঠে যেতেই যাচ্ছিল, তখনই তে আবার জাংকুকের হাত ধরে টেনে তার পাশে বসালো আর নিজের মাথাটা জাংকুকের কাঁধে রাখলো। এবার এটাও কি অস্বস্তিকর? জাংকুক চিৎকার করে কাঁদতে চাইছে। এটা যে তার কাছে কতটা সুখকর সে সেটা কি করে বোঝাবে তেকে। এবার চুপ করে বসো, আমাদের এখন সিনেমা দেখা উচিত। বলে সে নিজেকে আর জাংকুককে কম্বলে ভালো করে জড়িয়ে নিল আর একটা আইসক্রিম টপ জাংকুকের হাতে দিল, অন্যটা নিজে নিল। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেললো। নেই, পালানোর তার আর কোনো পথ নেই। তেয়ং তাকে যেটা করতে বলবে তাকে সেটাই করতে হবে। এখন আর তার কিছুই করা নেই, কিন্তু তের এত কাছাকাছি থাকা তার পক্ষে অনেকটা কষ্টকর হয়ে উঠেছে। কারণ তের মুখ থেকে হুইস্কি আর তের শরীরের গন্ধ জাংকুকে মাতাল করে তুলেছে। আর তারা দুজন একই কম্বলের নিচে। এটা জাংকুকের জন্য অনেকটা উষ্ণ ছিল। জাংকুকের শরীর ইতিমধ্যেই গরম হয়ে উঠেছিল তের উপস্থিতির কারণে। তার সংবেদনশীল জায়গাগুলো সাড়া দিতে শুরু করেছিল। সে যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে শান্ত করার। তার মস্তিষ্কে প্রচুর চিন্তাভাবনা চলছে। তেয়ং যদি সত্যিই পার্ক সিওজুনকে ভালোবাসে, তাহলে সে তো তার সাথে প্রতারণা করছে। কারণ সে যদি জানতে পারে যে জাংকুক তের বাড়িতে রয়েছে, তাহলে সে তেয়ং এর উপর অনেকটা রাগ করবে। কিন্তু তার এসব চিন্তা ভাবনা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল তেয়ং এর এত কাছাকাছি থাকার অনুভূতির সাথে। সে একটু স্বার্থপর হতে চাইছিল। সে পরিস্থিতির সুযোগ নিতে চায় না, কিন্তু সে নিজের সাথে পেরে উঠছে না। কিন্তু সে যদি তেমন কিছু করে, তাহলে সে তেয়ং এর হৃদয় আবার ভেঙে ফেলবে। হঠাৎ তের হাসির শব্দে সে এসব চিন্তাভাবনা থেকে বের হয়ে আসে। কি হয়েছে? তোমার হৃৎপিণ্ড দৌড়চ্ছে। কথাটা শুনে জাংকুক ব্লাশ করতে থাকে, নিজেকে তার হাত দিয়ে আড়াল করতে থাকে। তুমি লজ্জা পাচ্ছ? দেখো, আমারও একই রকম অবস্থা। বলে তে আবার হেসে উঠল। জাংকুকের হাতটা নিয়ে নিজের বুকে রাখলো। জাংকুক তেয়ং এর দ্রুত স্পন্দন শুনতে পাচ্ছে। সে তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিল আর নিজের হৃদয়ের কাছে হাতটা রেখে নিজেকে শান্ত করলো। তে সিনেমাটা দেখতে মগ্ন হয়ে পড়েছিল। আর এদিকে জাংকুকের হাতের আইসক্রিম গলে যাচ্ছিল, তবুও তার চোখ একবারের জন্য স্ক্রিনের দিকে পড়েনি। সে তো শুধু তাইনের ওপরই আটকে ছিল, যে কিনা হেসেই চলেছে, মুভির মজা নিচ্ছে। জাংকুক অনুভব করে যে এটা একটা স্বপ্ন। এই স্বপ্নটা সে কিছুতেই শেষ করতে চায় না, কারণ সে চায় না তার তাইমের থেকে দূরে চলে যেতে। জাংকুক, আমার বলে তেয়ং জাংকুকের গায়ের ওপরেই বমি করতে লাগলো। ঠিক যেই মুহূর্তে জাংকুক ভাবছিল স্বপ্নটা যাতে শেষ না হয়, সেই মুহূর্তে তার স্বপ্নের মধ্যে এক গাদা জল ঢেলে দিল তেয়ং। জাংকুক কি করবে কিছুই বুঝতে পারছে না। সে কোনো রকমে তেকে তুলে বাথরুমে নিয়ে গেল। তের মুখ পরিষ্কার করে নিজের ব্লেজার খুলে সেটা পরিষ্কার করতে লাগলো। তার প্যান্ট পরিষ্কার করে তেয়ংকে এনে বিছানায় শুয়ে দিল। তেয়ং ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তেয়ংয়ের ঘুমন্ত মুখটা দেখে জাংকুক মুগ্ধ হলো। তেয়ংকে শুয়ে জাংকুক যখন উঠে আসবে, তখন তাদের মুখটা অনেক কাছাকাছি ছিল। জাংকুকের ঠোঁট দুটো তেয়ংয়ের ঠোঁট স্পর্শ করতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে জাংকুক কান্নার শব্দ শুনতে পেল। সে তেয়ংয়ের গালে হাত দিয়ে আদর করতে করতে বলল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? তে ঘুমের ঘরেই বলে, জাংকুক, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আমি তোমাকে জাংকুক। তুমি আমাকে অনেক খুশি দিয়েছো। কিন্তু শেষের কথাগুলো জাংকুক শুনতে পায়নি, কারণ জাংকুক ততক্ষণে সেখান থেকে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। কারণ সে ভেবেছিল তেকে স্পর্শ করেছে বলে তে হয়তো কেঁদেছে, তাই সে তের থেকে দূরে সরে যেতে চাইছিল। যদি তের এই শেষের কথাগুলো সে শুনতো, সে কতই না খুশি হতো। পরদিন সকালে থরথর করে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে পড়ল তেইয়ং। তুমি খুব ক্লান্ত তে। আমি বাড়ি কিভাবে এলাম জিমিন? তে একটু চিৎকার করে বলল। তুমি চিৎকার কেন করছো? না মানে, তুমি কি জানো আমি কিভাবে বাড়িতে এসেছি? না, জানি না। আমি যখন ফিরে এসেছি তখন তুমি ঘুমিয়েছিলে। তুমি কিভাবে এসছো তোমার মনে নেই? তুমি আইসক্রিম তো খেয়ে নিয়েছো। কি? কিন্তু আমি তো জানি না। তে উঠে যাওয়ার সাথে সাথে মাথাটা চেপে ধরলো। যাই হোক, আজ আয়ুর জন্মদিন পার্টিতে যেতে হবে। বলে ওয়ার্ড্রপ থেকে একজোড়া জামা কাপড় বের করে কাঁধের ওপর একটা তোয়াল ছুঁড়ে মেরে তে বাথরুমের দিকে যেতে লাগলো। হ্যাঁ, তোমার বন্ধুত্ব বজায় রাখা অবশ্যই উচিত।
কিন্তু জাংকুকও কিন্তু সেখানে থাকবে তেইয়ং। হ্যাঁ জানি। তে জাংকুকের কথা ভাবতে ভাবতে মনে একটা অদ্ভুত অনুভূতি লাগলো। সে সেখানে জাংকুককে দেখতে চায় না, কারণ সেখানে সে তাকে দেখতে পারবে না, কারণ এটা তার প্রাক্তন বান্ধবীর পার্টি। সে সিওজুনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো, কারণ সমস্ত মিডিয়ার সামনে তারা নিজেদের সম্পর্কের কথা জানিয়েছে। আর জাংকুকের থেকে দূরে থাকার জন্য আরো কিছু আপডেট সে বাড়াতে চায়, কিন্তু জিমিনের কাছে এটা একদম ভালো লাগেনি। সে বারণ করেছিল, কিন্তু তে শুনলো না। কিছুক্ষণ পর তারা রেডি হয়ে পার্ক সিওজুনের সাথে দেখা করলো, আর দুজন মিলে একসাথে আয়ুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। সিওজুন গাড়ি থেকে নেমে তের দিকে হাতটা বাড়িয়ে দিল। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তেইয়ং, বলে তের হাতটা ধরে তেইয়ংয়ের হাতে সিওজুন একটা চুমু দিল। তে অবাক হয়ে সিওজুনের দিকে তাকিয়ে রইল। কি হয়েছে, তুমি এমন কেন করছো? আমরা দম্পতি হিসেবে অভিনয় করছি, এখন থেকেই সেটা প্র্যাকটিস করে নিলাম, বলে সিওজুন হাসলো। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা আমার কাছে অনেক এম্বারেসিং ছিল। ইয়া। বাড়িতে পৌঁছানোর পর হাজার হাজার পারফিউমের ঘ্রাণ, মদের গন্ধে তের যেন বিরক্ত লাগছিল। তার মধ্যে স্পিকারে উচ্চ স্বরে মিউজিক বাজছে, লোকজন তার তালে তালে নাচছে। আয়ু মাঝখানে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা শ্যাম্পেনের বোতল, যেটা সে খাচ্ছিল আর নাচানাচি করছিল। আর তার অন্য হাতে ছিল একটা গোলাপের তোড়া। বাহ, সে মনে হচ্ছে অনেক মজা পেয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চলো আমরা তাকে শুভেচ্ছা জানিয়ে আসি, বলে দুজনেই মঞ্চের দিকে গেল। ও মাই গড, দেখো কে এসেছে, নতুন দম্পতি, বলে আয়ু একটু টিস করলো আর হাসলো। দুজনেই এতে লাল হয়ে গেল। শুভ জন্মদিন, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমরা এখানে এসেছো আমার খুব ভালো লেগেছে, আর আমি আশা করব তোমরা দুজন সব সময় এমনই থাকবে। চলো তেয়ং, জুন, সবাই আনন্দ করো। সবাই সেখানে নাচানাচি করছে। সেখানে যে কাপেলরা ছিল একে অপরের সাথে নাচছে আর চুম্বন করছে। তে একটু আতঙ্কিত হলো। সিওজুন ড্রিঙ্ক নিতে চলে গেল। আয়ু এসে তের পাশে দাঁড়ালো। তেয়ং লক্ষ্য করছে আয়ু অনেক উপহারই পেয়েছে, কিন্তু এই গোলাপের তোড়াটা সে নিজের হাতেই রেখে দিয়েছে, কিছুতেই হাতছাড়া করছে না। আয়ু, তোমার প্রেমিক কি তোমাকে এই তোড়াটা দিয়েছে? অ্যাকচুয়ালি বলতে গেলে সে আমার প্রেমিক নয়, বলে তেয়ং এর দিকে একটু ঝুঁকে গিয়ে বল, কিন্তু আমি এটা নিশ্চিত সে তোমার প্রেমিক। তে চোখ বড় বড় হয়ে গেল। হোয়াট, মানে? এটা জাংকুক আমাকে দিয়েছে। এটা সুন্দর, তাই না? ও, আই এম সরি, জাংকুক আমার প্রেমিক নয়। তাহলে তুমি আমাকে এভাবে কেন বললে? কথাটা শুধু হাসলো। এত আতঙ্কিত হওয়ার কিছু নেই তাইয়ং, আমি একটু মজা করছিলাম, যেন এটা সত্যি না হয়। তে একটু হাসলো, কিন্তু তার একটু কিউরিসিটিও হলো। যদি এটা সত্যি হয় আর আপনি যদি কোনো পদক্ষেপ না নেন, তবে আমি কিন্তু তাকে আবার ফিরিয়ে নিতে পারি। কথাটা শুনে তেয়াং কাঁপতে লাগলো। অবাক চোখে আয়ুর দিকে তাকালো। আয়ু একটু হাসতে হাসতে সেখান থেকে চলে গেল ডান্স ফ্লোরের দিকে। তে অবাক হয়ে সেদিকেই তাকিয়েছিল। হঠাৎ ডান্স ফ্লোরের মাঝখানে আলো জ্বলে উঠলো, আর সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখে তার হৃদয়ে হাজার ড্রাম বাজতে শুরু করলো, কারণ সেটা জাংকুক ছিল। একটা সাধারণ টি শার্ট আর জিন্স পরা দেখে মনে হচ্ছে এই পার্টিতে আসার কোনো আগ্রহই তার ছিল না, জোর করে তাকে এখানে আনা হয়েছে। জাংকুকের সামনে আয়ু নাচছিল, তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু জাংকুক তার থেকে অন্যদিকে চোখ সরিয়ে রেখেছে, হাতের উপর হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। সিওজুন ড্রিঙ্ক নিয়ে তের কাছে এলো। তেকে ওই অবস্থা থেকে বের করার জন্য সে তের দিকে একটা অরেঞ্জ জুস এগিয়ে দিল, আর তেয়ং এর দিকে তাকিয়ে একটু হাসলো। তেয়ংও তার দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিল। তের ইচ্ছা না থাকলেও সে অরেঞ্জ জুসটা খেতে লাগলো, কিন্তু বারবার তার চোখ জাংকুকের দিকেই যাচ্ছিল। সিওজুন সেটা খুব বুঝতে পারলো। সে তেয়ং এর দিকে তাকিয়ে বলল, তেয়ং, আমি তোমাকে ভালোবাসি, বলে সে তার ঠোঁট দেখাতে লাগলো। কি? কারণ সিওজুনের কাছ থেকে এরকম একটা কথা শুনে তে বিভ্রান্ত হয়েছিল। সে কিছু বোঝার আগেই সিওজুন তার ঠোঁট দুটো তার ঠোঁটে মিশিয়ে দিল। তে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। অনেক লোক ফটো ক্লিক করছে। তে এখনো বুঝতে পারেনি যে কি হচ্ছে। হঠাৎ করে আয়ু তাকে ইশারা দিল জাংকুকের দিকে। সিওজুনের এমন কাণ্ডে তে প্রচন্ড বিরক্ত হয়, তাকে ঠেলে দূরে ঠেলে দেয়। কি করছো কি তুমি? তে একটু চিৎকার করে বলে। কথাটা বলে সে জাংকুকের দিকে তাকায়। সিওজুন কিছু একটা বলেছিল, তে সেটা শুনতে পায়নি। সে এখন চিন্তিত জাংকুকের জন্য। তার হৃদয় স্পন্দন বেড়ে চলেছে। জাংকুকও চমকে উঠেছে যখন সে দেখতে পেল তে তার দিকেই তাকিয়ে আছে। জাংকুক এখানে আসতেই চাইছিল না, ন্যান্সি তাকে জোর করে নিয়ে এসছে, কিন্তু আসার পর এ ধরনের একটা ঘটনা দেখে জাংকুক আর নিজেকে সামলাতে পারলো না। তার প্রচন্ড ব্যথা অনুভব হলো। সে ধীর পায়ে চোখে জল ছলছল করতে করতে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলো। তে
তেয়ং আর কোনো দিকে তাকালো না। সে জাঙ্কুকের পিছন করতে চেয়েছিল। সিওজুন তার হাত ধরে তাকে আটকালো। জাঙ্কুকের চারপাশে সবকিছু কিছু করে যেন থমকে গেল। চোখ দিয়ে সমানে অশ্রু ঝরতেই রয়েছে, থামার কোনো নামই নিচ্ছে না। প্রচন্ড বেদনাদায়ক একটা ঘটনা এটা তার কাছে। সে এতদিন ভেবেছিল হয়তো তেয়ং তার সাথে নাটক করছে, হয়তো একদিন না একদিন তেয়ং ঠিক তাকে বুঝতে পারবে। কিন্তু আজকের ঘটনার পর তার সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। সে আয়ুর বানানো পিছনে খালি বাগানটাতে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের সামনে শুধু তাদের চুম্বনের দৃশ্যটাই ভেসে উঠছিল। আমি আমি হাল ছাড়তে চাই না, তাই আমি হাল ছাড়তে চাই না, সে চিৎকার করে বলতে লাগলো। সে তার বুকে হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। চোখের জল স্যাঁতস্যাঁত করে ঘাসের উপর পড়ল। সে মনকে শক্ত করছিল সে কাঁদবে না, কিন্তু সে পারছে না। সে তেয়ংকে দেখাতে চেয়েছিল সে একজন ভালো ব্যক্তি হয়ে উঠেছে, সে এখন তেয়ংয়ের সাথে থাকার যোগ্য। কিন্তু সে এখন বুঝতে পারছে হয়তো সে অনেকটা লেট হয়ে গেছে তেয়ংয়ের যোগ্য হতে। আই এম সরি তেয়ং, আই এম সরি। আপনি ঠিকই বলেছেন, আমি আপনার জন্য সঠিক ব্যক্তি নই। এই মুহূর্তে তার চোখ লাল হয়ে উঠেছে। আমি তোমাকে হারাতে চাই না, হারাতে চাই না আমি তোমাকে তাইয়ং। সে দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছে, প্রচন্ড কাঁদছে। হঠাৎ ঘাসের মধ্যে করকরে পায়ের শব্দ শোনা গেল। তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, সে সেটা বেশ বুঝতে পারছে। সিওজুন যখন তাকে হাত ধরে থামিয়েছিল সে তার চোখের দিকে তাকিয়েছিল। তেয়ংয়ের চোখে দুশ্চিন্তা ছিল। সিওজুন বেশ অবাক হয়েছিল। সিওজুন, আমাকে ছাড়ো, আমাকে তাকে আটকাতে হবে। তুমি তাকে আটকাবে এটা জানার পরেও যে সে তোমার সাথে কি করেছে? তুমি জানো, এই মাত্র আয়ু বলেছিল সে জাঙ্কুককে ফিরিয়ে নিতে পারে। আমার মনে তখন একটুও জ্বলেনি, বিশ্বাস করো। সে আমাকে ব্যথা দিয়েছে, আমি তাকে হারানোর ব্যথা আগেই পেয়েছি। কিন্তু কিন্তু এই মাত্র যখন আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছি আমি তাকে হারাতে চাই না। সে অনেকবার আমার কাছে ক্ষমা চেয়েছে, অনেকবার আমার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকেছে, তারপরেও আমি তার দিকে ফিরেও তাকাইনি। কারণ আমার মনে সন্দেহ ছিল কি আমি ছাড়া তার জীবনে অন্য কেউ আছে। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে নিয়ে খেলছে, আমি বিভ্রান্তিতে ছিলাম। কিন্তু আজ তার চোখের জল দেখে আমি বুঝতে পেরেছি যে সে আমাকে ভালোবাসে। এটা কখনো নকল হতে পারে না। আমিও তাকে যথেষ্ট ভালোবাসি, এটা কোনো অভিনয় নয়। সে সিওজনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার সময় কথাটা বলল। সে আবার ঘুরে সিওজনের দিকে তাকালো। তুমি কি মনে করো না যে আমি তাকে যথেষ্ট শাস্তি দিয়েছি? এতদিন সে আমার পিছন করেছে, আর শেষবারের মতো না হয় আমাকেই তার পিছন করতে দাও। তার এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই সিওজুন একটু বিদ্রুপ করে হাসলো। তে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। এখন সে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। যথেষ্ট হয়েছে, একটা গম্ভীর কণ্ঠ জাঙ্কুকের মনে বারবার প্রতিধ্বনি হচ্ছিল। সে মাথা উঁচু করে তাকালো। সামনে তেয়াং দাঁড়িয়ে আছে অভিব্যক্তিহীন মুখ নিয়ে। জাঙ্কুক তাড়াতাড়ি পিছন ঘুরে গেল, ভয় পেল তেয়াং তাকে এই অবস্থায় যদি দেখে নেয়। আই এম সরি, আমি ঠিক আছি। আর আমাকে এত ইম্পর্টেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে তোমাকে ভালোবাসতে দেওয়ার জন্য। জাঙ্কুক নিজেকে শক্ত রাখতে চেয়েছিল, কিন্তু এই কথাটা বলার সময় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চুপ করো, জাঙ্কুক শুনতে পেল। সে দুটো হাত মুঠ করে ঘাসগুলোকে আঁকড়ে ধরল। সে উঠতে চেয়েছিল, কিন্তু হঠাৎ কেউ তাকে সামনে টেনে জড়িয়ে ধরল। তার মাথা এখন তাইয়াংয়ের পেটে। তেকে এবং করতে দেখে চোখ বড় বড় করলো। সে বুঝতে পারছিল না এখানে কি ঘটতে চলেছে, কিন্তু যখন ধীরে ধীরে বুঝতে পারলো তেয়ং তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, তখন আর নিজেকে সামলাতে পারলো না। সে তেয়ংয়ের শরীরের গন্ধ নিতে নিতে জোরে কান্নায় ভেঙে পড়লো। সেই মুহূর্তে ভাবছিল হয়তো এটাই শেষবারের মতো তাদের আলিঙ্গন, হয়তো এটাই তাদের ছেদের আলিঙ্গন। সে কিছুতেই তেয়ংকে ছেড়ে দিতে চায় না, কারণ জানে এবার যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে আমি আর তাকে কখনো ফিরে পাবো না। সে তার হাত দিয়ে তেয়ংয়ের শার্টটা চেপে তার পেটের মধ্যে ডুবলে কেঁদে উঠলো। তেয়ং তার চুলগুলো এলোমেলো করে দিল। আমাকে ছেড়ে যেও না তেয়ং, ছেড়ে যেও না আমাকে, আমি পারবো না থাকতে, আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ করো, আজে বাজে কথা বলা বন্ধ করো, তোমাকে আমাকে ছেড়ে যেতে হবে না, তেয়ং বলল। জাঙ্কুক তাও কাঁপছিল, বারবার বলেই চলেছিল যেও না তেয়ং, আমাকে ছেড়ে যেও না। জাঙ্কুকের কথা শুনে তে একটু হাসলো। সে বুঝতে পারলো জাঙ্কুক তার কথা বুঝতে পারেনি। উহ, থামো এবার, আমার মনে হচ্ছে তোমার শাস্তি শেষ, বুঝেছ? বলে তেয়ং আরো জোরে একটা হাসি দিল। কি বলতে চাইছো? জাঙ্কুক কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো। তে হাসলো। এবার এসবটা বন্ধ করা যাক, ঠিক আছে? আমার মনে হয় আমরা দুজনে একাই যথেষ্ট কষ্ট পেয়েছি, এখন চলো আমরা দুজন একসাথে কষ্ট করি। বলে সে জাঙ্কুকের দিকে ঝুঁকে বসে পড়ে, তার চোখের জলটা মুছে দেয়, তার চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক। সে জাঙ্কুকের
সুন্দর গাল দুটোতে আদর করতে থাকে। জাংকুক ব্লাশ করছিল, দুটো গাল লাল হয়ে গেছিল। আমি তো জানতামই না যে জাংকুক, জিয়ন জাংকুক এরকম বাচ্চাদের মতো কান্নাকাটি করতে পারে বলে সে তার গালে একটু থাপ্পড় দিল। জাংকুক কান্নার কারণে কথাও বলতে পারছিল না। তুমি জানো তাইয়ং, আমি আমি এই কথাগুলো শোনার জন্য এতগুলো দিন অপেক্ষা করে রেখেছি। জাংকুকের দম বন্ধ হয়ে আসছিল। এ তাকে আবার জড়িয়ে ধরলো। জাংকুক শান্ত না হওয়া পর্যন্ত তার পিঠে হাত বুলিয়ে দিল। আমিও তোমাকে ভালোবাসি তাই। তুমি আমার জন্য যতটা না অপেক্ষা করেছো, আমি তার থেকেও বেশি অপেক্ষা করেছি জাংকুক। সেও তার চোখের জল ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছিল। জাংকুক আলিঙ্গন ভেঙে তের দিকে তাকালো। আমি এই সব কিছুর জন্য দুঃখিত তাই। তে হাসলো। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। বোঝা গেল? কথাটা শোনার সাথে সাথে জাংকুকের হৃদয় থেকে যেন একটা বড়সড় ওজন হালকা হয়ে গেল। সে তাড়াতাড়ি করে তেয়ংকে চেপে ধরলো। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকার আগে তারা কিছুক্ষণ এভাবেই রইল। তুমি কি এভাবেই থাকবে, নাকি আমাকে একটা চুমুও দেবে? জাংকুক ব্লাশ করতে করতে তেকে কথাটা বলল। জাংকুকের এরকম কথাটা শুনে তে হাসতে হাসতে জাংকুকে নাকটা টেনে দিল, আর তারপর একে অপরকে প্রাণ ভরে চুমু দিতে লাগলো। যেন অনেক দিনের অপূর্ণ ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে। কিছুক্ষণ একে অপরকে চুমু দেওয়ার পর তারা হাসলো। তারপর একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলো। কেউ আর কাউকে যেন ছেড়ে দেবে না কখনো। তুমি তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না কিন্তু, এমনকি আমাদের বন্যতম স্বপ্নেও নয়, বুঝেছো? বুঝেছি বলে আবার তারা একটা গভীর চুম্বনে আবদ্ধ হলো। সো গাইস, আমাদের বন্যতম স্বপ্ন এখানেই শেষ। যদি পুরো গল্পটা তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও।